পার্লামেন্টে নারীর অংশগ্রহণ নিয়ে একটা আলোচনা জোরসোর এখন চলছে। বলা হচ্ছে যে আগামী যেহেতু এখন সুযোগ এসছে, নারীদের যাতে সরাসরি ইলেকশনের মাধ্যমে অংশগ্রহণ বাড়তে পারে সেই ব্যবস্থা করা। কারণ বর্তমানে যে ব্যবস্থাটা চালু আছে যে ৫০ টা সংরক্ষিত আসনে নারীদের মনোনয়ন দেওয়া হয়, তাতে মমতাজরা ছাড়া আসলে কেউ তো পার্লামেন্টে আসতেছে না। এটা অনেকটা মানে আনুগত্যের পুরস্কার হিসেবে দলগুলো বিভিন্ন নারীদের একটা দিয়ে দেয়, অথবা যদি দেখা যায় কোনো আসনে কোনো একটা পুরুষ প্রার্থী তাদের শক্তিশালী প্রার্থীকে এমপি বানাতে পারল না, তখন তার বউকে দিয়ে দেয়। এরকম একটা মানে অনেকটা সিম্বলিক। অর্থাৎ দেখা যায় যে বাংলাদেশের নীতি নির্ধারণে নারীর ভূমিকা খুবই সীমিত। যদিও কিছুদিন আগেও বাংলাদেশের সবচাইতে বড় ২ টা দলের চেয়ারপারসন ছিল নারী। যাই হোক, এখন নতুন চিন্তা তো করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে মানে বিভিন্ন জনের প্রস্তাবে ৪ টা প্রস্তাব এসছে। এই ৪ টা প্রস্তাব কি? আমি একদম সংক্ষেপে বলে যাই। ১ম প্রস্তাবটা হচ্ছে যে ১০০ টা আসন বাড়ানো হবে। মানে ৩০০ টা আসন এখন আছে। তার সাথে আরো ১০০ টা আসন তৈরি হবে। ওই যে ৩ টা করে আসন মিলে একটা আসন আরকি। যেমন ধরেন যে হবিগঞ্জে ১, ২, ৩ এই ৩ আসন মিলিয়ে একটা নারী আসন। যেখানে শুধুমাত্র নারীরা দাঁড়াতে পারবে এবং সরাসরি ভোট হবে। দ্বিতীয় প্রস্তাব হচ্ছে যে আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ যদিও করা হবে, ৩০০ থেকে ৪০০ করা হবে। কিন্তু ১০০ টা আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত এবং এগুলো রোটেশন পদ্ধতিতে চলবে। মানে ইন্ডিয়ান যে ইয়েটা হয় আপনার পঞ্চায়েতের মধ্যে হয়। মানে এখানে এই ১০০ টা আসন এবার নারীদের জন্য বরাদ্দ। তারপরের টার্মে আরেকটা ১০০ জন বরাদ্দ হবে। ২০ বছরে পুরাটা রোটেশন হবে, ঘূর্ণায়ন হবে। এটা একটা কনফিউজিং পদ্ধতি। এটা বাংলাদেশে করা মনে হয় না সম্ভব এবং মনে হয় না এটা ন্যায়ও বিষয়। তৃতীয় যে প্রস্তাবটা সেটা হচ্ছে যে মোটামুটি এখন যে ব্যবস্থা আছে সেটাই ৫০ এর জায়গায় ১০০ টা করা হবে, কিন্তু আনুপাতিক হারে দেয়া হবে। অর্থাৎ পার্লামেন্ট ইলেকশনে যে দল যত শতাংশ ভোট পেয়েছে সেই হারে দেয়া হবে এবং চতুর্থ প্রস্তাব হচ্ছে যেমনটা আছে এমনই থাকবে, শুধুমাত্র ৫০ টার জায়গায় ১০০ টা হবে। এই ৪ টা প্রস্তাবের মধ্যে অবশ্যই আমাদের ভাবতে হবে যে এই মনোনয়ন পদ্ধতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। সেটা আনুপাতিক পদ্ধতি হোক বা আসন ভিত্তিক হোক। সরাসরি ইলেকশনে না যেতে পারলে নারীর নেতৃত্ব কোনোদিন গড়ে উঠবে না। আমরা যেটা আমাদের ওয়ার্ড কাউন্সিলে মানে পৌরসভাতে আমরা মাঝে দেখি না? সবসময় দেখি যে ৩ টা ওয়ার্ড মিলে একটা নারী কাউন্সিলের জন্য সরাসরি ইলেকশনের ব্যবস্থা করা হয় এবং এটার মাধ্যমে কিন্তু অনেক নারীর নেতৃত্ব উঠে আসছে স্থানীয় সরকার পর্যায়ে। কিন্তু এখানে একটা সমস্যা, পার্লামেন্টে যদি আপনি এটা এখানে করতে চান, পার্লামেন্ট আসনে তো দেখা যায় যে একেকটা আসনে এখন ৩-৪ লাখ ৫ লক্ষ ভোটের একটা বিষয় চলে আসে। বিশাল এরিয়া। সেখানে যদি ৩ টা সংসদীয় আসন মিলে একজন মহিলা প্রার্থী করেন, তার পক্ষে তো পুরো এলাকাতে ক্যানভাস করা খুব মুশকিল হয়ে যাবে এবং লোকাল মানুষেরা আসলে কার সাথে যোগাযোগ করবে? ওই ঘুরে ফিরে এখন যে অবস্থা চলছে সেরকমই থাকবে আরকি। তো এটাও খুব একটা ভালো বিকল্প বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয় সেটা হচ্ছে যে সরাসরি যে ৩০০ সংসদীয় আসন এখন আছে সেটাকে যদি বাড়ানো হয়, যে ইতিমধ্যে আমরা জানি যে ৩০০ আসন এবং ৫০ সংরক্ষিত আসন। আমরা যদি এটাকে ৩৫০ আসন করে ফেলি সরাসরি এবং রাজনৈতিক দলগুলোকে বাধ্য করি যে তোমাদের ২০% নমিনেশন, ২০% সিটে নারী নমিনেশন দিতেই হবে। এখন বিএনপিকে বলা হলো যে তোমরা ২০% অবশ্যই তোমাদের দেয়া লাগবে। মানে প্রত্যেকটা দল যারা অংশগ্রহণ করবে তারা যে যত আসনেই মনোনয়ন দিক না কেন, তারা যদি ৩০০ আসনে তারা প্রার্থী দেয়, ২০% ক্যান্ডিডেট হতে হবে নারী। এবং এটা নির্দিষ্ট কোনো আসন না যে আমরা যে একটা আশঙ্কা করি যে এখানে যদি একটা দল নারী একটা ক্যান্ডিডেট দেয়, সেক্ষেত্রে অন্য দল যদি পুরুষ ক্যান্ডিডেট দেয় তাহলে নারী ক্যান্ডিডেট পিছিয়ে গেল, যে পুরুষ ক্যান্ডিডেট অনেক সহিংসতা করতে হবে। এটাও একটা আজব যুক্তি। কারণ আমাদের তো একদম এন্ড গোল হচ্ছে ইলেকশনে সহিংসতা থাকবে না, গুন্ডাতন্ত্র থাকবে না, মাসল পাওয়ার থাকবে না। এটা একটা পলিসি মেকিং ইলেকশন হবে। এটা একটা চমৎকার নীতি নির্ধারণী কাজ হবে, তাই না? তো এটা যদি এন্ড গোল হয় সেক্ষেত্রে নারীরা ইলেকশনে দাঁড়ালে হয়তো সহিংসতা আরো কমবে। আমরা এই গোলের দিকে এগিয়ে যেতে পারবো। তো যেটা বলছিলাম, যদি একেকটা রাজনৈতিক দলকে তাদের ২০% ক্যান্ডিডেট নারীর নির্বাচন করতে হবে এরকম একটা নীতি আমরা সংস্কার করতে পারি, সেক্ষেত্রে আমরা অসংখ্য নারী প্রার্থী দেখব এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা জিতে আসবে। এখানে অবশ্যই এরকমটা হবে যে অনেক দল বা বড় দল তারা তাদের যে পুরুষ শক্তিশালী প্রার্থী তাদের বউদেরকে দিয়ে দিবে এবং এটা একটা প্রক্সি প্রার্থী হবে। কিন্তু এটা হয়তো ১ম দিকে হবে। আগামী কয়েক টার্মে আমরা হয়তো দেখব যে নারী নেতৃত্বই আসলে এগিয়ে এসছে। কারণ এট দ্য এন্ড যখন আপনি জানবেন যে ২০% আসনে নারী প্রার্থী দিতেই হবে, তখন নারীদের তো অংশগ্রহণ বাড়বে, তাদের উৎসাহ বাড়বে। একজন নারী যখন রাজনীতিতে যোগ দিবে তাই সে ভাববে যে আমার পক্ষে কিন্তু এমপি নমিনেশন পাওয়াটা সহজ হবে। তো এইভাবে আমরা আমাদের এন্ড গোল থাকতে হবে যে আগামী ২০ বছর পরে যাতে এমন হয় যে ৫০% আসনেই নারী নমিনেশন দিতে দলগুলো এগিয়ে আসে। এরকমটা কিন্তু আপনি যদি ল্যাটিন আমেরিকার দেশগুলো দেখেন, আর্জেন্টিনা, মেক্সিকো, এখানে এরকম হয়েছে। তারা ১ম এ এরকম সিস্টেম করেছিল। এখন এমনিতেই রাজনৈতিক দলগুলো নারীদেরকে বিভিন্ন আসনে নমিনেশন দেয় এবং নারীরা রাজনীতি পাল্টে দিচ্ছে।
এটা বাংলাদেশে করাও খুবই সম্ভব। এখানে একটাই হার্ডল, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোতে নারীদের অংশগ্রহণ তো খুবই কম। তারা মহিলাদের জন্য আলাদা একটা ফরমেশন তৈরি করে এবং সেখানেও খুব কম অংশগ্রহণ থাকে। এবং আমাদের বর্তমানে যে বড় একটা দল জামায়াতে ইসলামী, তারা তো মহিলাদেরকে নিয়ে তেমন কোনো আগ্রহীই না। যদিও তারা বলে যে 40% তাদের সদস্য সংখ্যা আসলে মহিলা, এগুলো সব তাদের বউয়েরাই এনিওয়ে। আর এনসিপির প্রতি তো আমি ব্যক্তিগতভাবে খুব হতাশ। কারণ জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি কিভাবে নারী অংশগ্রহণ ছিল। প্রথম যে স্ফুলিঙ্গটা হলো, প্রথম যেদিন ছাত্রলীগ মেয়েদের উপরে ঝাঁপিয়ে পড়ল ঢাকা ইউনিভার্সিটিতে, তারপরেই কিন্তু মিডল ক্লাস মানুষজন ভাবলো যে এনাফ ইজ এনাফ, আমাদেরকে মাঠে নামতে হবে, এই বাড়াবাড়ি সহ্য করা যায় না। তো এত বেশি নারী অংশগ্রহণ থাকার পরেও এনসিপি যখন ফর্মড হলো, সেখানে আমরা খালি তাসনুম জারা, তাসনুবা জামিন আর দিলশানা পারুল এই ধরনের মানুষ ছাড়া তেমন কোনো মানুষকে দেখি না। মানে ম্যাস নারী অংশগ্রহণ নাই, বিভিন্ন জেলায় জেলায় যত কমিটি হচ্ছে নাই। এমনকি আপনি যদি বড় দলগুলো দেখেন, তারা তাদের নিজস্ব জেলা কমিটি, বিএনপির কথাই বলছি, ১০০-১৫০ জনের কমিটি হয়, সেখানে শুধু মহিলা সম্পাদকিয়া এবং সহ মহিলা সম্পাদিকা এই ২ পদে নারী ছাড়া তেমন কোনো থাকে না। তো সবচেয়ে প্রথমে আমাদের যেটা করতে হবে নিয়ম, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে বলতে হবে, একটা সংস্কার নীতি করতে হবে যে যেকোনো রাজনৈতিক দলের যেকোনো কমিটি হলে সেখানে অন্ততপক্ষে ২০ বা ২৫% নারী থাকতে হবে। সেটা যদি থাকে তাহলেই না তারা নারীদেরকে পাবে রাজনীতিতে, এবং তাদের পক্ষে ওই ২০% এমপি নমিনেশনে, এমপি প্রার্থী নমিনেশনে নারীদের দেওয়াটা সহজ হবে, তাই না? সো ২ টা কিন্তু একসাথে চলতে হবে। যদি আমরা এইবার হয়তো যদি নিয়মটা করা হয়, পার্লামেন্ট ইলেকশনে নারী ২০% মনোনয়ন দিতে হবে রাজনৈতিক দলগুলোকে, তারা এটা কঠিন ভাববে এবং শেষ পর্যন্ত তাদের এমপি পুরুষ প্রার্থীদের বউদেরকে তারা হয়তো দিয়ে দিবে। কিন্তু তারা যদি দলের মধ্যেই সংস্কারে তারা সম্মত হয় যে দলের সমস্ত কমিটিতে ২০% নারী প্রতিনিধিত্ব থাকবে কার্যকরী কমিটিতে, সেই ক্ষেত্রে আগামী ডাউন দ্য রোড ১ টার্ম ২ টার্ম পরে এটার চ্যালেঞ্জিং হবে না। এটা হবে সবচাইতে একটা ভালো বিষয় এবং এন্ড গোল থাকবে যে যেহেতু আমাদের দেশের ৫০% বেশি মানুষ নারী, নারী নেতৃত্ব যাতে উঠে আসে। এবং নারীরা তো প্রমাণ করেছে, তাই না? এখন আপনি দেখবেন এসএসসি, এইচএসসি, ইউনিভার্সিটি ভর্তি সবখানে নারীরা এগিয়ে আছে। মেডিসিন ডিগ্রিতে নারী এগিয়ে আছে। বিভিন্ন জায়গাতে নারীরা এগিয়ে আছে। সো কেন আপনার পলিসি মেকিংয়ে না? তাদের তো এগিয়ে আসতে হবে। এবং বাংলাদেশ একটা এখন দুর্দান্ত সুযোগের দ্বারপ্রান্তে। এখনই এই সংস্কারটা করে নেওয়া প্রয়োজন এবং এটা যদি আমরা করতে পারি, সেক্ষেত্রে বাংলাদেশ আরও অনেক দূরে এগিয়ে যাবে। তাই আমাদের সকলেরই এখন উচিত হচ্ছে এই বিষয়টা নিয়ে কাজ করা। এবং আমি বিশ্বাস করি যে রাজনৈতিক দলগুলো আসলে এই বিষয়ে আন্তরিক। তারা এই বিষয়টা মেনে নেবে। সেই কারণে আমার কাছে মনে হয় যে অন্যান্য সমস্ত প্রস্তাব বাদ দিয়ে এই ২০% আসনে রাজনৈতিক দলগুলো যাতে সরাসরি নারী মনোনয়ন দেয়, এই বিষয়ে আমাদের কাজ করা এবং রাজনৈতিক দলগুলোতে যাতে ২০% কার্যকরী কমিটিতে নারীদের অংশগ্রহণ থাকে, সেই বিষয়টা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে সামাজিক প্রেশার দেওয়া এবং সংস্কার হিসেব করে যদি সেটাকে বাধ্য করা যায়, সেটা আরও ভালো। ধন্যবাদ এই ভিডিওটা শোনার জন্য।